এবার লাগালাম ধরেন 1 জোগাড় টাকা খরচ করে লাগিয়ে সারিয়ে বৃষ্টি হলো, বৃষ্টির পানিতে এসে ডুবে গেল, দিয়ে আবার ফিরে লাগালাম। কি লাগালেন? ধানই লাগালাম, ধান লাগিয়ে এই করে আবার ডুবে গেল। এই রোদ বৃষ্টির কারণে মানে চাষির খুবই ক্ষতি হয়েছে। চাষির ক্ষতি হয়েছে বলতে গেলে যে মরিচ লাগিয়েছিলাম চৈত্র মাসে গম কাটার পরে, লাগানোর পরে মরিচ যত্ন করে টাকা খরচ করে ধরেন শুধুমাত্র ধরা শুরু করেছে, এই সময় মরিচ বৃষ্টির কারণে, অতি বৃষ্টির কারণে ডুবে গেছে এবং মারা গেছে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, আবহমান কাল থেকেই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই চলে আমাদের কৃষকদের চাষাবাদ। তবে জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রা বৃদ্ধি, অতিরিক্ত খরা এবং বৃষ্টিপাতও কোনো কোনো সময় খুব বেশি হচ্ছে। আর এতে করে কৃষিতে কী ধরনের প্রভাব পড়ছে, এ থেকে রক্ষায় বিজ্ঞানীরা কী করছেন, আর আমাদের কৃষকদেরই বা করণীয় কী, এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনুসরা মিন্টু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের কৃষক খলিলুর রহমান এবার জমিতে 2 বার ধান লাগিয়েও মাথায় হাত, কারণ অতি বর্ষায় ধান ক্ষেত তলিয়ে গেছে তার। এবার লাগালাম ধরেন 1 জোগাড় টাকা খরচ করে লাগিয়ে সারিয়ে বৃষ্টি হলো, বৃষ্টির পানিতে এসে ডুবে গেল, দিয়ে আবার ফিরে লাগালাম। কি লাগালেন? ধানই লাগালাম, ধান লাগিয়ে এই করে আবার ডুবে গেল। আবাদ করবে কি, চারিদিকে পানির জন্য কোনো কিছু করার যাচ্ছে না। সব মাঠেরই অবস্থা এরকমই পড়ায়। কিছু কিছু জমি উঁচা জমি আছে, সেগুলো হয়তো ভালো আছে, তারা লাটা যেগুলো জমি সবগুলো নিয়ে পানি পাতি। পরে মাছ ছাড়া হয়েছে, মাছে ভালোই আল্লাহ আছে দিছে। পাশের শরীফুল ইসলামের চাষাবাদের অবস্থাও ভিন্ন কিছু নয়। লিজ নিয়ে মরিচ লাগালেও জলাবদ্ধতায় সব শেষ। এবার আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, যেহেতু প্রায় চৈত্র মাস থেকে শুরু করে এই বৃষ্টি হচ্ছে এবং ঝাপসা গরম, রোদ বৃষ্টি, এই রোদ বৃষ্টির কারণে মানে চাষির খুবই ক্ষতি হচ্ছে। চাষির ক্ষতি হচ্ছে বলতে গেলে যে মরিচ লাগিয়েছিলাম চৈত্র মাসে গম কাটার পরে, লাগানোর পরে মরিচ যত্ন করে টাকা খরচ করে ধরেন শুধুমাত্র ধরা শুরু করেছে, এই সময় মরিচ বৃষ্টির কারণে, অতি বৃষ্টির কারণে ডুবে গেছে এবং মারা গেছে। শুধু মরিচ বিক্রি হয়েছে 5,000 টাকার, এরপরে ধরা শুরু হয়েছে আর ডুবে গেছে। এখন তো কিছুই করার নাই, পয়সার অভাবে তো ধান লাগাতে পারি নাই। চাষির অবস্থা খুবই খারাপ। আর এবার যে ব্যবসা গরম আর অতিরিক্ত বৃষ্টি, এখনও বৃষ্টি সামনে কতটুকু কী হবে আল্লাহ পাকে জানে। দেখা যাচ্ছে যে সার পাওয়া যাচ্ছে, এই নাই, আবার দেখা যাচ্ছে কখনো 30 টাকার মাল 40 টাকা, কখনো দেখা যাচ্ছে যে ওই 40 টাকার মাল 50 টাকা, আবার কখনো কখনো সার পাওয়াই যায় না। অবশ্য ধানের জমিতে এই বৃষ্টিপাত অনেকটা উপকার হলেও কখনো রোদ, ভ্যাপসা গরম, আবার কখনো বৃষ্টি, এতে করে ধানের ক্ষেতে পোকার আক্রমণ বেশি। টানা বৃষ্টি না হলে এ ধরনের একটা সমস্যা ঘটতো না। মাঝে মাঝে বৃষ্টি হলে মনে করেন যে সব ফসলেরই একটা উপকার হতো। এখন কিছু ফসলের উপর যেমন ধানের উপকার হচ্ছে, আবার এই যে আপনার সবজির ক্ষতি হয়ে যাচ্ছে। এই অতিবৃষ্টিটার কারণে যেখানে ধান লাগানো হয়েছে, ধানের জমিতে মাজরা পোকার উপদ্রবটা বেশি, যার কারণে যতই বিষ কীটনাশক দেওয়া হচ্ছে তাতে কোনো কাজই হচ্ছে না। আবার যে মানুষ এবার কৃষিক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার এই বীজ দেয়, অরিজিনাল যেগুলো কৃষক যারা আবাদ করে সেগুলো তো তারা উপভোগ করতে পারে না। পায় কিছু ধরনের জমি আছে যারা জমি নিজের আবাদ করেন, অথচ তাদের মাঝে সেগুলো বিলি করা হয়। খুব গরম, আবার মাঝে মধ্যে খুব বৃষ্টি, এ কারণে ফসল মানে হচ্ছে না। অতিরিক্ত বৃষ্টির কারণে অধিকাংশ মানুষের মরিচ মারা গেছে। তারপরে ফসল যেগুলো বুনাবুনি হয়েছে নামলা হয়ে গেছে। এগুলো তো আইগর হলে তো ভালো হয়, কিন্তু এগুলো নামলা হয়ে গেছে। এখন মানে দিন মানে ভালো হবে না, যদিও হয়
মানে সিটি হবে, এসব ফসল তো সিটি হবে। এই বছরে বৈশাখ মাসে থেকে এই পর্যন্ত বৃষ্টি ছাড়লো না। আমার এই জমির এই দেখেন এখানে একটা পুকুর করছিলাম, আমি এই জমির পানি নামাইনি দিনে, এই পানিটা নাইমে যায়, ওই পুকুর দেখেন লোড হয়ে আছে। হ্যাঁ, তাই মরতে মরে গেছে, নাই তো কাটতে হবে, সব গাছ কাটতে হবে। তো জালি মরিচ এই যে কুটি কাটিয়ে আছে, 1-2 কেজি যা হয় তুলব তাই। 5টা গাছ হচ্ছে মরে যাচ্ছে। এখন কৃষকরা তো এই জন্য তো আর কিছু তো মাঠে ফলাতে পারছে না, এই কারণে তাই জিনিসের দাম বেশি। শুধু কুষ্টিয়া জেলা নয়, শাকসবজির জন্য গুরুত্বপূর্ণ পাশের ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, বগুড়া সহ বেশিরভাগ এলাকায় বর্ষা মৌসুম পার হওয়ার পর ধারাবাহিক বৃষ্টিপাতে শাকসবজির ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যে কারণে বাজারে আগুন। বেগুন গাছ নষ্ট হয়ে যাচ্ছে, টমেটোর চারা নষ্ট হয়ে যাচ্ছে। এই শাকসবজি আর মনে করেন পেঁপো, আদা, এগুলো ক্ষতি বেশি হচ্ছে। আপনার বাগুন, মূলো, সবজি, লাউ, টমেটো, আগুর যেটা হতো এলে সব নষ্ট হয়ে যাচ্ছে, খুবই ক্ষতি আমাদের। জলবায়ু পরিবর্তনের কারণেই বিশেষ করে আমাদের যে ফসলগুলো আছে, শাক সবজি, বিভিন্ন ধরনের শাক সবজি তরকারি, এলা আবাদগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। সবই শ্বাস, সব ওই 50,000 কত লিচু লিচু না স্বামী মরে গেছে, বাকি সব করবো কি তাই ভাবছি খালি। জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষিতে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে চাষাবাদের চ্যালেঞ্জ দিন দিনই বাড়ছে। কোনো সময় ধারাবাহিক তাপমাত্রা বৃদ্ধি, আবার কোনো সময় অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। পুরো 6 বিঘা মরিচ ছিল শেষ, এবার তুলা লাগিয়েছে, তুলা লাগানোর পরে আবার লাগাতার বৃষ্টির কারণে প্রত্যেকটা ফসলের কোনো উন্নতি নেই, জোর নাই, ধান ডুবে যাচ্ছে, তুলা ডুবে যাচ্ছে। আমাদের এই বন্যার কারণে আমাদের ধান ফসলের এবং কলা, সবজি, মরিচ, পেঁপে এই সমস্ত কিছু ফসলের আমাদের একটু ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা যে এস্টিমেট করেছি তাতে আমাদের প্রায় 560 হেক্টর জমিতে আমাদের এই মানে জমির আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এই 560 হেক্টর জমিতে আমরা যে ফসলের মানে ক্ষয়ক্ষতির হিসাব করেছি তাতে প্রায় আমাদের 33 কোটি টাকার মতো আমাদের এখানে ফসলের আসলে ক্ষতিগ্রস্ত আমরা বলতে পারি। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আসলে সেখানে দেখা যায় আমাদের আগাম শীতকালীন সবজি করার যে সমস্ত বীজতলা তৈরি করার প্রক্রিয়া, তাছাড়া আমাদের ওইখানে দেখা যায় যে কোনো জায়গায় যদি আমাদের নাভি ধান করার জন্য সুযোগ থাকে, সেখানে ধান ফসল করার জন্য আমাদের বিভিন্ন কার্যক্রম, পরামর্শমূলক কার্যক্রম এবং আমাদের যে যা করা আমাদের আসলে চলমান আছে। বিজ্ঞানীদের কাছে দাবি একটাই, যে তারা এমন কিছু জাত উদ্ভাবন করুক যে পানি সহনশীল, পানি সহ্য করবে, যাদের যে জাত পানির মধ্যে ভালো হবে। যেমনি কিছুদিন আগে খরা গেছে, খরার মধ্যে ধান এমন ধান তৈরি গেছিলো যে ধান খরার মধ্যে ভালো হয়েছে। এমন মরিচ বাদামের জাত উদ্ভাবন করুক বা অন্যান্য ফসল উদ্ভাবন করুক যেখানে অতিরিক্ত পানি হলেও ভালো হবে। যেমন তুলা আপনার অতিরিক্ত পানি হলে হয় না, তুলা বীজতলা পয়সি, বীজতলা নষ্ট হয়ে যায়। সেহেতু আমরা চাচ্ছি তুলার এমন একটা জাত উদ্ভাবন করুক যিনি অতিরিক্ত পানি হলে হয়। বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আজকের বিষয় কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং করণীয় কী। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলতে চাই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিড়ির অ্যাগ্রোমেট ল্যাবের বিজ্ঞানী ডক্টর নিয়াজ রহমান। ডক্টর নিয়াজ রহমান, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এটি আপনারা কৃষিবিজ্ঞানীরা এটাকে আপনারা কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের জলবায়ু পরিবর্তন তো হচ্ছে, এবং সেটা আপনি আসলে বিশ্লেষণ করে যতটা না আমাদেরকে তথ্য দিব,
আপনি অ্যাজ এ হিউম্যান বিং জনসাধারণ হিসেবে আপনি কিন্তু সেটা ফিল করতেছি। এখন আপনারা এবং আমার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবটা যেভাবে চ্যালেঞ্জিং করে তুলতেছে সার্ভাইভেশনটা, ঠিক একইভাবে আপনার ক্রপের জন্য সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে এখন আপনার তাপমাত্রার যে পরিবর্তন, ক্রমশ কিন্তু তাপমাত্রা বেড়েই চলেছে। আপনি যদি বিশ্ব আবহাওয়া সংস্থার একটি রিপোর্ট দেখেন, তারা এখন ডিক্লেয়ার করেছে বিশ্ব এখন আসলে আপনার আইসিইউতে আছে ডিউ টু টেম্পারেচার ইনক্রিজ। আপনার গত ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডের তুলনায় বর্তমানে টেম্পারেচার প্রায় আপনার 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। কারণ হচ্ছে টেম্পারেচার বাড়ার যে হারটা, সেই হারটা কিন্তু সেই হারটাও কিন্তু বেশি। তো এই যে আপনার যে বিরূপ প্রভাব, এটা তো কৃষিতে পড়বেই। যেমন রাইস একটা, আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি, রাইস একটা সেন্সিটিভ ক্রপ ডিউ টু টেম্পারেচার। এখন যদি রাইসের আপনার একটা স্টেজ আছে যেটাকে বলে ফ্লাওয়ারিং স্টেজ, এই ফ্লাওয়ারিং স্টেজে যদি আপনার টেম্পারেচার 36+ হয়, তাহলে কি হয়, পোলেন ভায়াবিলিটি নষ্ট হয়। পোলেন ভায়াবিলিটি নষ্ট হওয়া মানেই আপনার চিটা হয়ে যাবে, আর ম্যাচিউরড গ্রেন আমরা পাবো না। তো তাহলে আপনি এখন খেয়াল করে দেখবেন যে টেম্পারেচার কিন্তু প্রায়শই এখন 36, আপনার 37, 38 আপনার থাকতেছে। এবং বিশেষ করে গ্রীষ্মকালে আপনি যখন দেখবেন যে মনসুন পিরিয়ডের আগে, মার্চ এপ্রিলের দিকে, এই সময়টাতে কিন্তু আমাদের বোরো ধান কিন্তু ম্যাচুরিটি টাইম, ফ্লাওয়ারিং টাইম, এই সময়টাতে যদি টেম্পারেচার কিন্তু আসলে এরকম 36+ হয়ে যাচ্ছে, তো এইটা তো আসলে আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। যদিও আমরা এটাকে মোকাবেলা করার জন্য ফার্মারদেরকে বলি, আপনারা যখনই হিট ওয়েভ চলবে, তখন আপনারা ফিল্ডের মধ্যে স্ট্যান্ডিং ওয়াটার রাখবেন, 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখবেন, এটা যেন কিছু এয়ার কুলিং সিস্টেম হিসাবে কাজ করে। আমরা লক্ষ্য করছি যে যেসব এলাকাতে বৃষ্টিপাত কম হতো, সেই সব এলাকাতে এখনও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং অনেক শাকসবজি সেটি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে করণীয়টি আসলে কি? এখন বিষয়টা হচ্ছে, দেখেন, বৃষ্টিপাতের বিষয়টাতে আসেন। সেই বৃষ্টিপাতের বিষয়টা হচ্ছে, আমরা বৃষ্টিপাত বলতে বুঝি হচ্ছে আসলে জুন জুলাই, এটা হলো আমাদের মনসুন পিরিয়ড। এখন খেয়াল করে দেখবেন গত 4-5 বছরের ডেটা যদি দেখেন আপনার রেইনফলের, আপনি দেখবেন বৃষ্টিপাতের যে প্যাটার্নটা, ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন জুন জুলাইয়ে যেমন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু প্রলং হয়ে আস্তে আস্তে পোস্ট মনসুনেও চলে গেছে। যেমন কি আপনি অগাস্টেও বৃষ্টি পাবেন, আপনি এবারে ফিল করেন, আপনি এবার কিন্তু অগাস্টে ভালো বৃষ্টি পেয়েছেন। আপনি কিন্তু সেপ্টেম্বরের কথায়, যখন রানিং সেপ্টেম্বর চলতেছে, এখনও কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। কিন্তু এই জিনিসটা তো আগে ছিল না। আপনি যদি 5-7-10 বছরের আগের ডেটা দেখেন, দেখবেন সেটার পরিমাণ কম ছিল। গত 5 বছরের ডেটা দেখেন, আমরা যেটা অ্যানালাইসিস করে দেখছি যে ডিস্ট্রিবিউশন প্যাটার্নের যে পরিবর্তন, সেটার হারও কিন্তু যথেষ্ট ফাস্ট। আমাদের ব্রিড এগ্রোমেট ল্যাবের একটা গবেষণায় আমরা দেখেছি যে আপনার ধানের উৎপাদন গড়ে এই এক্সট্রিম ইভেন্টের কারণে, এক্সট্রিম ইভেন্ট বলতে বোঝাচ্ছে আপনার খরা, বন্যা, অতিবৃষ্টি, তারপর হচ্ছে আপনার সাইক্লোন, এসব কারণে, তারপর কি বলে আপনার হিট ওয়েভ, কোল্ড ওয়েভ, এসব কারণে গড়ে প্রায় প্রতি বছর 2.5 লক্ষ মেট্রিক টন আমাদের ধানের উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বিষয়টা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা একটা অ্যানালাইসিস করেছি 1970 থেকে আপনার 2024 পর্যন্ত, আবহাওয়া অধিদপ্তরের সহযোগিতায় ইনফরমেশনগুলো আমরা নিয়েছি, সেটা অ্যানালাইসিস করে দেখলাম আপনার ঘূর্ণিঝড়ের পরিমাণ আপনার কিন্তু ডে বাই ডে ওভার দ্য ইয়ার বেড়ে চলেছে। গত 23 এবং 24-এ প্রায় 3টা এবং 4টা ঘূর্ণিঝড় হয়েছে একই বছরে। এই পরিমাণ কিন্তু আগের কোনো বছরে আপনি পাবেন না। তাপমাত্রার বৃদ্ধি, আর্দ্রতার পরিবর্তন, তারপর হচ্ছে আপনার বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন প্যাটার্ন চেঞ্জ, এসবের কারণে কিন্তু ক্রপের ক্ষেত্রে যে পোকামাকড় এবং রোগবালাই, যেমন আপনি ধানের ক্ষেত্রে চিন্তা করেন, ধানের হচ্ছে ব্লাস্ট কিন্তু একটা মারাত্মক ডিজিজ। এই ব্লাস্ট ডিজিজ কিন্তু ফলন কিন্তু একদম জিরো করে দিতে পারে। আবার রোগবালাই বা পোকামাকড়ের ক্ষেত্রে যদি আপনি বলেন যে, আমরা বাংলা ভাষায় কৃষক এটাকে কারেন্ট পোকা বলে, আমরা বলি BPH, ব্রাউন প্ল্যান্ট হোপার, এটা কিন্তু ফলনকে একদম নষ্ট করে দিতে পারে। তো আলটিমেটলি তো আপনার এই ক্লাইমেটের কারণেই তো তারা এই আপনার পোকা এবং রোগের যেমন পরিবর্তন হচ্ছে, এটাকে আবার আপনি মোকাবেলা করতে যে প্রিভেন্ট করতে যে আমাদেরকে কিন্তু কেমিক্যাল ইউজ করতে হচ্ছে বেশি, যেটা আলটিমেটলি কিন্তু ক্লাইমেটের চেঞ্জের চ্যালেঞ্জটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তো এখন আলটিমেটলি যেটা হচ্ছে, আমরা বিজ্ঞানীরা ধান গবেষণা ইনস্টিটিউটে এগ্রোমেট ল্যাব নামে একটা ল্যাব আছে,
আমরা 2016 সালে এটা প্রতিষ্ঠা করেছিলাম। আমাদের কাজই হচ্ছে যে আমরা কিভাবে এই পরিবর্তিত জলবায়ুকে মোকাবেলা করে টেকনোলজি ডেভেলপমেন্ট, যেমন আমরা সাজেস্ট করতেছি কি, আমরা চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এখন আর ট্রেডিশনাল ফার্মিং সিস্টেমে ফার্মিং করলে হবে না, কৃষকদেরকে অবশ্যই আরেকটু স্মার্ট হইতে হবে। সেটা কি, আপনাকে আবহাওয়ার খবর নিতে হবে, যেহেতু রোগবালাই পোকামাকড়, তারপর হচ্ছে আপনি ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করবেন কি করবেন না, ইরিগেশন দিবেন কি দিবেন না, সব কিছুর সাথে আবহাওয়ার একটা সম্পর্ক আছে, আবহাওয়ার প্যারামিটারের একটা সম্পর্ক আছে অবশ্যই। তাহলে আপনাকে মেটেরিওলজিক্যাল ইনফরমেশনকে কনসিডারেশনে নিয়েই কিন্তু এখন আপনার প্রোডাকশনে ফার্মিংয়ে যেতে হবে। যদি সেটা করতে না পারেন তাহলে কিন্তু আপনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন না। আলটিমেটলি ফলন কি আপনার কিন্তু কৃষকের যেমন আপনার লস হবে, তো কৃষকের লস মানে তো আমাদেরই লস। ডক্টর নিয়াজ রহমান, এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষায় আবহাওয়ার পূর্বাভাস, এটি আসলে কতটা কার্যকর হতে পারে? আমরা 7 দিন থেকে 10 দিনের আবহাওয়ার ফোরকাস্ট, আপনি জানেন এখন আবহাওয়া অধিদপ্তরের সক্ষমতা এখন অনেক বেড়েছে, এবং আমাদের যে ফ্লাড ওয়ার্নিং সেন্টার পানি উন্নয়ন বোর্ডেরও সক্ষমতা অনেক বেড়েছে। আলহামদুলিল্লাহ তাদের প্রিডিকশন, মানে শর্ট টার্ম যে প্রিডিকশন, মিডিয়াম রেঞ্জ যে প্রিডিকশনগুলো আছে 7 দিন 10 দিন 15 দিন, খুবই ভালো প্রিডিকশন তারা দিচ্ছে। এখন এগ্রো মেট্রোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করতে গেলে আপনাকে মেট্রোলজিক্যাল ইনফরমেশন বেসড ফার্মিংয়ে যেতে হলে অবশ্যই 4টা প্রতিষ্ঠানকে খুব ক্লোজলি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে আপনার হাইড্রোলজি এবং মেট্রোলজি, যেমন হচ্ছে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড। সেকেন্ড টায়ারে আসেন আপনার রিসার্চ ইনস্টিটিউট, যেমন বাংলাদেশের যত রিসার্চ ক্রপের যত রিসার্চ ইনস্টিটিউট আছে। চতুর্থ স্টেজে হচ্ছে প্রপার ডেসিমিনেশন টু ফার্মার্স, এটার জন্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। তারা 4টা প্রতিষ্ঠান একত্রিত হয়ে যত ভালো সমন্বিতভাবে কাজ করতে পারবে, সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারবে, তত ভালো হচ্ছে আমাদের এই সার্ভিসকে এস্টাবলিশ করা যাবে। যার কারণে আমরা এই ধরনের একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছি অলরেডি। এটা পেপার একটা ভালো আন্তর্জাতিক জার্নালে পাবলিশড হবে। তো সেখানে আমাদেরকে বলা হয়েছে যে, আমরা বলার চেষ্টা করেছি যে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড থেকে 7 দিন 10 দিন 15 দিনে যে প্রিডিকশনগুলো আসবে, সেই প্রিডিকশনগুলোর উপর ভিত্তি করে নির্দিষ্ট একটা সেই অঞ্চলের এই প্রিডিকশনগুলোর উপর ভিত্তি করে আমরা রিসার্চ ইনস্টিটিউট ক্রপ এবং এই ওয়েদারকে ইন্টারাকশনের মাধ্যমে আমরা একটা প্রেসক্রিপশন তৈরি করব। আমরা ট্রান্সলেট করব ওই ইনফরমেশনটাকে ইউজেবল ফর্মে, কৃষকের ইউজেবল ফর্মে আমরা ট্রান্সলেট করে আমরা সেটা ডিএর মাধ্যমে আমরা ফার্মারদের কাছে এবং কিছু ক্ষেত্রে সরাসরি ফার্মারদের কাছে কৃষক ডেটাবেস ব্যবহার করে, ডিজিটাল ডেটাবেস ব্যবহার করে আমরা কৃষকের কাছে সেই প্রেসক্রিপশনটা পৌঁছে দিতে চাই। তাহলে কি হবে, কৃষক যদি ওই প্রেসক্রিপশন অনুযায়ী তার ফিল্ড ম্যানেজমেন্টটা করে, তাহলে আলটিমেটলি কিন্তু সে কয়েকটা জিনিস মানে নিশ্চিত করতে পারবে। একটা হচ্ছে আপনার ক্রপের মানে সারভাইভালটা সে এনশিওর করতে পারবে। 2 নাম্বার হচ্ছে আলটিমেটলি সে হচ্ছে আপনার তার কস্ট অফ প্রোডাকশন কমাইতে পারবে, ইলকে সে এনহ্যান্স করতে পারবে এবং এনভায়রনমেন্টাল সিকিউরিটি সে নিশ্চিত করতে পারবে। আলটিমেটলি কৃষকের যে নেট ইনকাম, সেই নেট ইনকামটা বাড়বে। তো আপনারা তো বিডি পক্ষ থেকে এই বিষয়ে কাজ করছেন, সেই কাজে আসলে কি পর্যায়ে আছে, কৃষকরা আসলে এই সেবাটা কিভাবে পেতে পারে? আমাদের এই টেকনোলজি, এটাকে আমরা নাম দিছি ওয়েদার ফোরকাস্ট বেসড অ্যাডভাইজরি সার্ভিস, আবহাওয়ার পূর্বাভাস ভিত্তিক ধান উৎপাদন পরিষেবা। এটা আমরা এবার যেটা করতেছি, এবার আমরা আমন সিজনে প্রায় বাংলাদেশের 24টা অঞ্চলে 24টা ব্লকে আমরা ফার্মারদের সাথে ফার্মার্স ফিল্ডে আমরা মানে ভ্যালিডেশন টেকনোলজি ভ্যালিডেশন এক্সপেরিমেন্ট হিসেবে তাদের সাথে আমরা কাজ করতেছি। আসলে আমরা তো রাইস রিসার্চ ইনস্টিটিউট, আমাদের ম্যান্ডেট হচ্ছে রাইস নিয়ে কাজ করা। অন্যান্য ক্রপের জন্য অন্যান্য প্রতিষ্ঠান আছে, আমরা আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের কলিগদের সাথে আমরা সেই ইনফরমেশনগুলো, আমাদের টেকনোলজিগুলো আমরা শেয়ার করতেছি। তারা যেন এখান থেকে উৎসাহী হয়ে আমাদেরও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের সহযোগিতা নিয়ে তারা যেন তাদের ক্রপের ক্ষেত্রেও এই ধরনের সিস্টেমটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা সত্যিকার অর্থে কৃষকদের জন্য দিন দিন আরও চ্যালেঞ্জ হয়ে উঠছে। এক্ষেত্রে কৃষিবিজ্ঞানীরা জলবায়ু সহিষ্ণু অর্থাৎ অতিরিক্ত লবণাক্ততা, অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের মধ্যে যাতে ফসল ভালো হতে পারে এ বিষয়ে নতুন নতুন জাত উদ্ভাবন করবেন এবং সরকারি পর্যায়ে এ বিষয়ে আরও বেশি তদারকি থাকবে। এই প্রত্যাশা রেখে
শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।